গোল্ডেন মনিরের প্রতিষ্ঠান প্লট সহ ৩০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেল সিআইডি। সংশ্লিষ্ট ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে চলছে তদন্ত। হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে বঙ্গবন্ধুই মুক্ত করেছিলেন দেশকে, বললেন প্রধানমন্ত্রী। পাশে থাকার আশ্বাস শ্রীলঙ্কার। কেরানীগঞ্জে বছিলা সড়কের দুই পাশে ডজন খানেক অবৈধ বহুতল ভবন গড়েছে প্রভাবশালীরা। শিগগিরই উচ্ছেদ করবে সড়ক বিভাগ। এবং করোনায় বিশ্বে একদিনে ৯,৫০০ মানুষের মৃত্যু, শনাক্ত হয়েছে ৫ লাখ। ভারতে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৪০,০০০ শনাক্ত। ডানেডিনে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০০ রান করতেই হারালো ৭ উইকেট। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। দোকান কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি, তারপর প্লট বাণিজ্যে বিপুল বিত্তের মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। ১১ বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে হাজার কোটি টাকার লেনদেন। ব্যাংকে জব্দ হওয়া ১৯২ কোটি টাকা ছাড়াও মনিরের প্রায় ৩০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি। এসব ঘটনা সংশ্লিষ্টতায় কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান সহ আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে তদন্ত করছে সংস্থাটি। রাজধানীর মেরুলবাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় গত বছরের নভেম্বরে অভিযান চালায় র্যাব। মাদক ও অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় মনিরকে। মনিরের মানি লন্ডারিং এর তথ্য পেয়ে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধানে নামে সিআইডি। তথ্য চাওয়া হয় বাংলাদেশ ব্যাংক সহ ১৮টি সংস্থার কাছে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে সিআইডির কাছে। সংস্থাটি জানিয়েছে ২০০৯ সাল থেকে মনির ও তার প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংকের ১২৯ অ্যাকাউন্টে ১,০০২ কোটি টাকার লেনদেন হয়েছে। মনিরের মালিকানাধীন ৬টি প্রতিষ্ঠানের জন্য এত বড় লেনদেন অস্বাভাবিক বলছে সিআইডি। এত টাকা জমা থাকার এইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে হওয়াটা খুব স্বাভাবিক বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। হাওয়েভার আমরা বিস্তারিত ইনকোয়ারি করে এবং ওনার কাছ থেকে বক্তব্য পাওয়ার পর আমরা এগুলি বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তে আসব। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গ্র্যান্ড জমজম টাওয়ার, ১১ নম্বর সেক্টরের ৯০ কাঠার উপর প্রস্তাবিত আল সাফা টাওয়ার, অটো কার সিলেকশন, গালফ অটো, মনির বিল্ডার্স ও স্বদেশ প্রপার্টিজ। এছাড়াও বাড্ডা ডিআইটি প্রজেক্টে ৩৭টি প্লট, পূর্বাচলে একাধিক প্লট এবং উত্তরার নলভোগে ও নবাবগঞ্জে মনিরের জমির খোঁজ মিলেছে সিআইডির অনুসন্ধানে। জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চাইব। প্লাস লিখিত আমরা চেয়েছি ওনার কাছে, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এটা পেলে আমরা আশা করছি অল্প দিনের মধ্যে আমরা ইনকোয়ারিটা শেষ করে ফেলে ইনকোয়ারির মেরিট অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মনিরের সাথে সংশ্লিষ্টতায় ঢাকা উত্তর সিটি কাউন্সিলর মোহাম্মদ শফিকুল শফিক ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এছাড়া আরও ৮ থেকে ১০ জনের বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি উক্ত কাউন্সিলর ও চেয়ারম্যান। হ্যাঁ, একটু পরে ভাই ফোন দিতেছি, ভাই পরে একটু কথা বলতেছি। আমি শুনতে পাচ্ছি, আমি এখন শুনতে পাচ্ছি। আমি তো ক্লিয়ার না। হ্যালো। অনুসন্ধান শেষ করে এ মাসেই মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করবে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে খিদির খাল দখল করে সাফা টাওয়ার বানাচ্ছিলেন গোল্ডেন মনির ও তার সহযোগীরা। এতে সহযোগী ছিলেন ডিএনসিসি ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোল্ডেন শফিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, অবৈধ খাল দখলের উচ্ছেদ চলবে বিনা নোটিসেই। ৩ দিন আগেও এখানে কোনো খালের অস্তিত্বই ছিল না। খিদির খাল গেল মঙ্গলবার মশক নিধনে গিয়ে ১১ নম্বর সেক্টরের স্লুইস গেটের এ জায়গায় গোল্ডেন মনিরের বানানো টাওয়ারটি নজরে আসে মেয়র আতিকুল ইসলামের। তখনই নির্দেশনা দেন উচ্ছেদের। শুক্রবার খাল খনন কার্যক্রম দেখতে গিয়ে মেয়র জানালেন, রাজুক ঘটনাস্থলে না এসেই গোল্ডেন মনিরদের ভবন নির্মাণের অনুমতি দিয়েছিল। রাজুক কিভাবে এটি পারমিশন দিল? একজন কাউন্সিলরই হোক আর গোল্ডেন মনিরই হোক আর XYZ যেই হোক না কেন, তাকে কিভাবে পারমিশন দিল? এবং আমি বলেছি, রাজুক কিন্তু পারমিশন দেয় তাদের অফিসে বসে, তারা কিন্তু বাস্তবে এসে দেয় না। যদি বাস্তবে এসে দিত তাহলে একটি খালের উপরে কিভাবে দখল করে
তারা পারমিশন দেয় এটি আমি জানি না। আমারও প্রশ্ন রাজুকের চেয়ারম্যানের কাছে। এদিকে এই খাল দখলে ডিএনসিসির 44 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকের নামও এসেছে। মেয়র জানান, তিনি দোষী হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখা যায় কোনো কাউন্সিলর জড়িত এটির সাথে প্রমাণ পেলে সেই কাউন্সিলরের কাউন্সিলরশিপ থাকবে না। আমি চিঠি লিখব মন্ত্রণালয়ে নিজে যে কাউন্সিলরশিপ বাতিল করে দেওয়ার জন্য, মেসেজ সবার জন্য। আমি যদি মেয়র হিসেবে যদি অন্যায় করে থাকি, আমারও সেই যেরকম শাস্তি হবে, একটি কাউন্সিলর যদি সেরকম কাজ করে থাকে তারও সেই ধরনের শাস্তি হবে। খাল দখলদার যত প্রভাবশালী হোক না কেন, তা বিনা নোটিশে উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি করেন মেয়র আতিকুল ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে দেশের ভূমি সন্তান বঙ্গবন্ধুই বাংলাদেশকে মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারের তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, বঙ্গবন্ধুর আদর্শেই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তৃতীয় দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। জাতীয় প্যারেড স্কোয়ারে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশিত হয় মুজিব বর্ষের থিম সং এবং মুজিব চিরন্তন প্রতিপাদ্যে যতকাল রবে পদ্মা যমুনা শীর্ষক ভিডিও চিত্র। স্বাগত সম্ভাষণের পর থিম ভিত্তিক আলোচনা করেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভ বলেন, তাদের কাছে বঙ্গবন্ধু একজন মহান নেতা। বাংলাদেশে সব ধরনের রুশ সহযোগিতা অব্যাহত থাকবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে জোর দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, 1975-এর 15 আগস্টের তীব্র যে বেদনা আপনি সহ্য করছেন তা আমি বুঝি। এদিন জাতি তাদের মহান নেতা ও জাতির পিতাকে হারিয়েছে। একই সময়ে এদিন একজন কন্যা হারিয়েছেন বাবা, মা ও ভাই বোনদের। মাননীয় প্রধানমন্ত্রী, শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গিয়েছে আপনার দৃঢ় নেতৃত্বে। এটাই বঙ্গবন্ধুর জন্য সবচেয়ে বড় সম্মান। আমাদের নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা জানাতে হবে। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রতিবেশী ও বন্ধু হিসেবে শ্রীলঙ্কা বাংলাদেশের পাশে থাকবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের মনোভাব পোষণ করে এবং আমরা পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং তিনি সবসময় বাংলাদেশের পাশে অবস্থান করেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, 75-এর হত্যাকারীরা ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করলেও সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সহ অতিথিদের সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের বসিলা সড়কের অন্তত 4 কিলোমিটারের দুই পাশ দখল করে গড়ে উঠেছে ডজন খানেক বহুতল ভবন। এসব দখলদারদের বেশিরভাগই প্রভাবশালী। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি 4 লেনে উন্নীত করা হবে। কেরানীগঞ্জের মধ্যেরচর মৌজার পশ্চিম পাড়ার 9 তলা এই ভবনটির অন্তত 7 ফুট পড়েছে সড়ক ও জনপথের জায়গার উপর। মাপযোগেও মিলে এমন অভিযোগের প্রমাণ। তবে অভিযোগ মানতে নারাজ ভবনের মালিক শাক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া। আমি কিনছি 17 শতাংশ, আছে 11 শতাংশ। এই সরকার একর করে নিয়েছে আমার জায়গায়, আর জায়গাটা বাড়ছে আমার জায়গার মধ্যে বানাইছে, সরকারি জায়গায় বাড়ি করে নিয়ে। শুধু এই বাড়ি নয়, বছিলা ব্রিজ থেকে কেরানীগঞ্জের ঘাটারচর মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের অংশ দখল করে দোকানপাট সহ নানা অবৈধ স্থাপনা তৈরি করেছেন অনেকেই। তারা বলছেন, সরকার চাইলে যে কোনো সময় জায়গা ছেড়ে দেবেন। এরই মধ্যে কেউ কেউ সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা।
এখান থেকে 3 ফিট পড়ছে। তো বলতে পারবো না, মাইপা দেখবেন আপনারা, পড়লে ভেঙে দিব। ওটা আপনার মাপবেন, আমার সীমানা থেকে মাপবেন, একর প্লেয়ার আছে। সরকারের রাস্তায় অর্ধেকটা পড়ে গেছে গা, আর অর্ধেকটা রয়েছে, এটা অনেক মালিকই ভাঙতেছে। দিক দিয়ে যা ভাঙছে 2 সাইড দিয়ে একভাবে ভাঙে আছে, আর কিছু কিছু ভাঙে নেই। যারা বলছে যে ওনাদেরটা ওনারা নিজেরা ভাঙে নেবে, এগুলো ভাঙে নেই। দখলের কথা স্বীকার করে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে এরই মধ্যে জায়গা উদ্ধারে শুরু হয়েছে অভিযান। যখন ওপারে আমরা এটা উচ্ছেদ অভিযান করব, এটা অবশ্যই এটা ভাঙচুরের মধ্যে থাকবে, এবং যত বড় বিল্ডিং হোক না কেন আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেই আমরা এটা উচ্ছেদ অভিযান করব। এই সড়কটি আসলে একটা রেডিয়াল সড়ক, আমাদের যে আউটার এবং ইনার যে রিং রোড, সেই দুইটা রিং রোডের সংযোগ স্থাপন করবে এই সড়কটি। তিনি আরো জানান, আরেকটি ব্রিজ নির্মাণ সহ সড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে রাজধানীর সঙ্গে এই অঞ্চলের সড়ক যোগাযোগ আরো সহজ হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,642 জনের। 219টি ল্যাবে 24 ঘণ্টায় 18,917 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,899 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.04%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,66,838 জনে। সুস্থ হয়েছেন আরও 1,618 জন। এ নিয়ে মোট সুস্থ 5,19,141 জন। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার 22 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাল্লা থানায় 2টি মামলা হয়। এদিকে প্রাণে বেঁচে গেলেও হামলা আতঙ্কে বাড়ি ছেড়েছেন স্থানীয় অনেকেই। এ ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুনামগঞ্জের সাধারণ মানুষ। শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক পরিবারের অসহায়ত্ব এখন চরমে। বুধবারের নৃশংস হামলায় তছনছ সাজানো সংসার, বসতঘর, আসবাবপত্র সহ মালামাল চুরমার করে দিয়েছে হামলাকারীরা। বিধ্বস্ত ঘরবাড়ি কিভাবে কাটবে আগামী দিন, উত্তর জানা নেই কারো। হামলার দিন পুরুষেরা বাড়ি না থাকলেও ছিলেন নারীরা। সেদিনের বর্বর এই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও এখনো প্রতি মুহূর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে। আমার গরম হামাইয়া ডেগে লুয়ারা সব উষ্টাইয়া ফেলাইছে। আমার যা মালপত্র আছে সমস্ত নিয়ে গেছে, কাপড় চোপড় কিছু রাখছে না। আমাদের যে মন্দিরগুলো আসলো, সেই মন্দিরগুলা দেবতাগুলো আসলো, এগুলা ভাঙিয়ে ফেলাইয়া ঠাকুরের যে থাল বাসন আসলো এগুলো নিয়ে গেছে, এবং পাথরের মূর্তি আসলো এগুলাও পর্যন্ত নিয়ে গেছে। এদিকে আবারও হামলা আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেকেই। সর্বস্ব হারিয়ে সামান্য ত্রাণ সহায়তায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী এসব পরিবারগুলো। আমরা তারার ভয়ে আলিকে তো গিয়া ফলাইছি। তারপরে আমরা যে দাও আছি না, একটু পেঁয়াজ কাটবার দাও নাই, থালা বাসন যেম যে হারছে উড়াইয়া ফেলাইছে। আমার কষ্ট লাগছে, আমার বাচ্চা দুধটা যেন করতে বলছে, একটা এখানে আনগুমার জায়গায় একটা ডিব্বা খাওয়া যায় না, গুঙ্গের যাওয়ার লাগে ডিব্বাটার লাগে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা 1 থেকে 1,500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া 80 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করে মামলা করেন স্থানীয় এক ব্যক্তি। সাথে সাথে এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে, আমরা মামলা নিয়েছি, গতকালকে আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে সকল লোকজন এই ঘটনার সাথে জড়িত আছে, এই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, এই একজনকেও ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে নোয়াগাঁও গ্রামে ও আশপাশের এলাকায় বিপুল র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে বেড়েছে মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে প্রায় 30 টাকা। ক্রেতাদের অভিযোগ, তদারকি না থাকায় রোজার আগে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম বাড়তি থাকলেও বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। গত কয়েক বছরে দেখা গেছে বাজারে নিত্যপণ্যের দাম রমজানের 2-1 মাস আগেই বেড়ে যায়। এবারও দেখা যাচ্ছে একই প্রবণতা। রোজার আগেই প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এ সপ্তাহে বাড়ল মাংসের দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকায়,
আর খাঁটি দেশি গরু দাবি করে বিক্রি হচ্ছে 600 টাকায়। এক সপ্তাহ আগে যার দাম ছিল 550 থেকে 580 টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। আমরা ভোক্তা যারা এরা এক প্রকার অবহেলিত, তাদের কাছে জিম্মি, ওরা যা বলে তাই আমাদের করতে হয়। আমরা তো পারি না এককভাবে প্রতিবাদ করতে। সরকারি একটা নীতিমালা থাকলে, চার্ট থাকলে আমরা ওইটা দেখে বাজার করতে পারতাম আর কি। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সয়াবিন তেলের দামও বাড়তি কয়েক মাস ধরে। 5 লিটারের বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে ব্র্যান্ড ভেদে 600 থেকে 650 টাকায়। আর চিনির দামও বেড়েছে কেজিতে 2 টাকা। সরকারের নজরদারি ওনারা আসলে মাঝে মাঝে কিছু সময় আছে যে তারা এটা দেখাশোনা করে, কিন্তু এখন তেমন এই করোনা পরিস্থিতিতে তারা তেমন নজর দিতেছে না। তবে মধ্যবিত্তের খাবার মেনুতে প্রোটিনের মূল উৎস মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে সোনালী মুরগি 350 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 330 টাকা। আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 150 থেকে 155 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধীরগতির কারণে দ্বিতীয় দফা মেয়াদ শেষে মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ মাত্র 30% শেষ হয়েছে। প্রকল্পটির কাজ শেষ করতে তৃতীয় দফায় আরও 2 বছর সময় বাড়ানো হয়েছে। এদিকে বর্ধিত মেয়াদে কাজ শেষ করা নিয়েও রয়েছে সংশয় এবং ব্যয় বাড়ার শঙ্কা। মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেলপথ পুনর্বাসনের কাজ শুরু হয় 2018 সালের মে মাসে। গত বছরের মে মাসে কাজ শেষ করার কথা থাকলেও বর্ষার কারণে আরও 6 মাস বাড়ানো হয়। গত ডিসেম্বরে প্রকল্পের দ্বিতীয় দফায় মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি 1/3 কম। করোনার কারণে কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে প্রকল্পের কাজ। এটা আবার মাটি দিব, বালি দিব, পাথর দিব, এগুলা কবে ফিট করবে আর কবে যে লাইন বইবে বছরে কমপ্লিট করতে পারবে আমার তো মনে হয়। এক ফাটি পাথর উঠায় আর এক ফাটি পাথর ফালাই যায়, এরপরে আর এক ফাটি রোলার মারতে আছে। পুরো কাজ শেষ করতে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কালিন্দী রেল নির্মাণ কোম্পানিকে আরও 2 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু বর্ধিত মেয়াদেও কাজ শেষ হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। কুলাউড়া থেকে এই পর্যন্ত হয়েছে 7-8 কিলোমিটার, 2 মাস হয়েছে। 7-8 কিলোমিটার বেটিং সাইডে দিয়ে বেটিং বানাইয়া উপরের বেড সাইডের বেড জংলা এগুলা পরিষ্কার করে দেয়। 678 কোটি টাকার প্রকল্পে 6টি রেল স্টেশন, 59টি ছোট বড় সেতু এবং 44 কিলোমিটার ডাবল গেজ সহ 52 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। 30% কাজ বর্তমানে শেষ হয়েছে, এখনো বর্তমানে পুরো দিনের কাজ চলছে এবং আশা করি আমরা 2022 সালের জুনের ভিতরে আমরা শেষ করতে পারব। 40 কিলোমিটার ভিতরে আমাদের 20 কিলোমিটারের এমবাঙ্কমেন্টের মাটির কাজ দৃশ্যমান আছে। তারপর কালভার্ট, ব্রিজ, স্টেশন বিল্ডিং 6টার ভিতরে আমাদের 4টার কাজ চলমান। 2002 সালে বন্ধ হওয়া এই লাইন চালু হলে সিলেট ও মৌলভীবাজারের কয়েক লাখ মানুষের যোগাযোগ সংকট নিরসন হবে। এছাড়া চালু হবে বন্ধ থাকা 6টি পুরনো রেলওয়ে স্টেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে এবার প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে 1000 বছরের প্রাচীন বৌদ্ধ নিদর্শন। এবার সন্ধান পাওয়া অষ্টকোণ আকৃতির 2টি বড় স্তূপ 800 থেকে 1200 বছরের প্রাচীন বলছেন গবেষকেরা। এই আবিষ্কার বাংলাদেশে প্রথম বলেও দাবি তাদের। মুন্সিগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর ও টঙ্গিবাড়ির নাটেশ্বরে বিক্রমপুর ফাউন্ডেশন ও সরকারি সহযোগিতায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারে 10 বছর ধরে চলছে খনন কাজ। দীর্ঘ এই সময় পাওয়া গেছে প্রাচীন নানা নিদর্শন। তবে এবারে ব্যতিক্রমী অষ্টকোণ আকৃতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। এমন আবিষ্কার বাংলাদেশে প্রথম বলছেন প্রত্নতত্ত্ববিদরা। 2টি বড় স্তূপের সঙ্গে সন্ধান মিলেছে স্মারক কুঠুরি, সুরক্ষা প্রাচীরের অংশবিশেষ ও নকশা করা ইটের। বিভিন্ন আর্টিফ্যাক্ট, বিভিন্ন প্রত্নবস্তুর ভিত্তিতে আমরা এই জায়গার প্রেক্ষিতকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা এই বছর একটি অষ্টকোণ আকৃতির স্তূপ পেয়েছি এবং বিশেষ করে স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্মের খুবই গুরুত্বপূর্ণ পূজনীয় একটি স্থান। স্তূপার এবার যে বড় বৈশিষ্ট্য, এই স্তূপটা 8 কোণা অষ্টকোণাকৃতি এবং এই স্তূপার ভেতরে কেন্দ্রে যে একটি আমরা রেলিক চেম্বার পেয়েছি, সেই রেলিক চেম্বারের স্থাপত্যিক বৈশিষ্ট্য অসাধারণ। প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত এমন নিদর্শন নতুন প্রজন্মের সামনে প্রাচীন ইতিহাস তুলে ধরবে বলছেন শিক্ষার্থী ও পর্যটকরা।
1000 বছর আগে যে বৌদ্ধ ধর্মের এরকম একটা স্থাপত্য ছিল তা দেখে আমি সত্যি নিজেকে গর্ববোধ মনে করছি। যদি কাছ থেকে দেখা যায় তাহলে এটার প্রাচীনতা এবং এটার যে ইতিহাস সেটা উপলব্ধি করা যাবে। রঘুরামপুর ও নাটেশ্বরে পাওয়া প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আগামী প্রজন্ম আমাদের অতীত ইতিহাস জেনে ভবিষ্যতে তারা অতীত ইতিহাসের সাথে মিলিয়ে তাদের নিজের জীবনযাপন করবে, আমাদের দেশকে গড়বে। সেই জন্যই আমাদের সবকিছু অতীতকে জানা দরকার। মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক এই খননে এখন পর্যন্ত 16টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি দেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির স্তূপেরও সন্ধান মিলেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে গর্তে মাটি চাপা পড়ে 2 পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। সড়ক সংস্কারের সময় ওই গর্তের সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সুন্দরগঞ্জের ইউএনও। সুন্দরগঞ্জ উপজেলার কিসামত সদর গ্রামে সড়ক সংস্কারের কাজ চলছিল। শুক্রবার দুপুরে সেখানে খেলতে যায় গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী ও আবির এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া। তারপর থেকেই ওই শিশুরা নিখোঁজ। এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণের নিয়ম অমান্য করে ভেকু দিয়ে বালু তোলায় গর্তের সৃষ্টি হয়েছে। পরে সেই গর্ত থেকেই এই শিশুদের মরদেহ উদ্ধার হয়। 10 ফুট গর্ত হবে এটা, এটা কি আমাকে ভেকু দিয়ে কাটছি, কাটার পরে 8 ফিট 10 ফিট গভীর করার কারণে আজকে এই ঘটনা ঘটে। 2 ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আলেয়া বেগম। 3 শিশুর মৃত্যু শোকে স্তব্ধ পরিবার দুটি। বাচ্চারা খেলাখেলি কখন করতে কি করে তা জানি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন এই সমস্যার সৃষ্টি হয়েছে, কেন আজকে এই অ্যাক্সিডেন্ট ঘটলো, তো অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এটা আমি অবশ্যই আশ্বস্ত করতে চাই যে এরকম ঘটনা যেন না ঘটে, আমরা সেই জোর পদক্ষেপ থাকবে আমাদের। দিনমজুর পরিবার দুটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি। আঞ্চলিক দলগুলো সহিংস অবস্থানের কারণে প্রায় ঘটছে গোলাগুলি, হত্যাকাণ্ড। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ, এমনকি জনপ্রতিনিধিরাও। প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসেও মিলছে না স্বস্তি। আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি। 2 বছরের সীমান্তবর্তী এই উপজেলায় সহিংসতায় মারা গেছেন জনপ্রতিনিধি সহ অন্তত 23 জন। সব শেষ ফেব্রুয়ারিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে গুলি করে হত্যা করা হয় এক ইউপি সদস্যকে। নিহত এই জনপ্রতিনিধি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির MN লার্মা সমর্থিত অংশের কর্মী। শুধু হত্যাকাণ্ড নয়, বাঘাইছড়িতে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনাও। 2 বছরে অপহরণের শিকার হয়েছেন অন্তত 30 জন। তাই এখানকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। কিছুদিন আগে তারপরেও গোলাগুলি করছে, আমাদের বাসায় এসে গুলি করছে, অনেকজনের টিন ছাতা হয়ে গেছে, কেউর গায়ে রেখে দিয়ে গেছে। ফায়ার তো হতেই আছে, হয়তো এখন মনে করেন উপজেলা সদরের মধ্যে এসে ফায়ার হয়েছে, এটা তো একটা বিশেষ একটা ব্যাপার না। আঞ্চলিক দলের যে প্রভাব অস্ত্রধারীরা যেভাবে মহড়া দিচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ আতঙ্কে ভোগ করছে। স্থানীয়রা বলছেন, বাঘাইছড়ি উপজেলা সদরে একসময় জেএসএস মূল দলের লোকদের আনাগোনা ছিল। তবে গত জাতীয় নির্বাচনের পর জেএসএস এর সংস্কারপন্থীরাও শহরে অবস্থান নেয়। 2 দলের কোন্দলের কারণে সংঘাত বাড়ছে বলে ধারণা স্থানীয়দের, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি কোনো পক্ষই। বিচ্ছিন্ন এসব ঘটনার প্রত্যেকটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের প্রত্যেককেই আইনের আওতায় আনার আশ্বাস তাদের। প্রত্যেকটা ঘটনাকেই আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। আমরা চাই কোনো ধরনের ঘটনা না ঘটুক। তো এই ধরনের ঘটনা যখন ঘটে আমরা তার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করি এবং কারা কারা এটার পেছনে দায়ী তাদেরকে আমরা ট্রেস আউট করে বিচারের মুখোমুখি করার চেষ্টা করি। 2 বছরে বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় 23 জন মারা গেলেও এসব ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অব্যবস্থাপনায় বেহাল বেনাপোল পৌর শহর। প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার পর যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল, কর্তৃপক্ষের উদাসীনতায় সেগুলো বিপর্যস্ত। যেখানে সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।
2006 সালে প্রতিষ্ঠিত বেনাপোল পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় 2012 সালে। এরপর উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে শহরের রাস্তাঘাটে। সড়কে বিভাজক বসানোর পাশাপাশি তৈরি হয় ফুটপাত ও ডাস্টবিন। উন্নয়ন হয় ড্রেনেজ ব্যবস্থারও। তবে শুরুর দিকের সেই অবস্থা এখন নেই। শহরের রাস্তাঘাট সহ সব জায়গায় রক্ষণাবেক্ষণের অভাব আর অব্যবস্থাপনার ছাপ এখন স্পষ্ট। যেখানে সেখানে ছড়িয়ে থাকছে ময়লা আবর্জনা, চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। আইল্যান্ডগুলো ভেঙে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, তার কাটাগুলো ছিঁড়ে ছুটে এদিক ওদিকে রয়েছে, আপনার ড্রেনের ব্যবস্থা নাই। রোমাসল্যান্ড পর্যন্ত যে লাইটের ল্যাম্পপোস্ট দেওয়া রয়েছে একটাও লাইট জ্বলে না। ডাস্টবিনের দুর্গন্ধ, ডাস্টবিন নাই এখানে একটাও, ফুটপাতে মানুষ হাঁটতে পারছে না। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে শহরের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে চাহিদাপত্র। পৌরসভার নাগরিকদের সুবিধার জন্য আমরা ব্যাপকভাবে স্যানিটেশন ব্যবস্থার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশেষ করে প্রতিনিয়ত ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরটাকে পরিষ্কার করার জন্য ঝাড়ুদার হিসাবে কাজ করানো হয় এবং মশা নিধনের জন্য স্প্রে করা হয়। যথাযথ ব্যবস্থার মাধ্যমে পয় নিষ্কাশন এবং শহরকে আবর্জনা মুক্ত করার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, পয় পরিষ্কার রাখার জন্য যত রকম ব্যবস্থা করার দরকার আমাদের মেয়র মহোদয় তার যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। প্রায় 9 বর্গ কিলোমিটার আয়তনের বেনাপোল পৌর এলাকায় 43,000 লোকের বসবাস। পৌর এলাকার আয়তন আরও 24 বর্গ কিলোমিটার বাড়াতে প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের 80% মানুষই দাঁতের সমস্যায় ভুগছেন, আর তাদের প্রায় 90%ই ক্ষয়রোগে। সচেতনতা বাড়লেও কমছে না দাঁতের রোগ। তাই দিনে 2 বার ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার দাঁত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁত। নিয়মিত যত্ন না নেয়ায় দেশের বেশিরভাগ মানুষই দাঁতের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বলছে, বয়সের তারতম্য অনুযায়ী রোগের ভিন্নতা থাকলেও তা দিন দিন বাড়ছে, বিশেষ করে দাঁতের ক্ষয়রোগ ও সেন্সিটিভিটি। সাউথ এশিয়াতে মুখের ক্যান্সারের প্রকোপ বেশি, এর মধ্যে এটির পরিসংখ্যান বাংলাদেশে বেশি। কারণ বাংলাদেশের মানুষ পান, চুন, সুপারি, খৈনি, গুল এইসব খায়, অ্যালকোহলিক আছে, ধূমপান করে, এইসব কারণে আপনার তত্ত্বগত কারণ এগুলো মুখের ক্যান্সারের। প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার স্বীকৃত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশে কোয়াক প্র্যাকটিস বেশি, লক্ষ লক্ষ কোয়াক ধাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে। তারা কোনো সায়েন্টিফিক চিকিৎসা দেয় না। তারা আপনার এই যে অবৈজ্ঞানিক এই চিকিৎসার কারণে, হাফ ডান চিকিৎসার কারণে আমাদের যারা চিকিৎসা নেয় তাদের কাছে পয়সা বাঁচাতে গিয়ে অথবা অজ্ঞানতা বশত, না জানা বশত কার কাছে যাচ্ছে জানা না। বাজারে প্রচলিত বেশিরভাগ টুথপেস্ট ও ব্রাশও অনেক সময় দাঁতের রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভালো মানের টুথপেস্ট ও ব্রাশ ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে 24 ঘন্টায় গত 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে রোগী মিলেছে প্রায় 41,000, প্রাণ গেছে 189 জনের। এদিকে পরিস্থিতির অবনতি হয় সোমবার পর্যন্ত মধ্যপ্রদেশে 3 শহরে ঘোষণা করা হয়েছে লকডাউন। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার সবচেয়ে বেশি 2,730 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। নতুন করে সংক্রমিতের সংখ্যা প্রায় 90,000। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে 1158 জনের। রোগী শনাক্ত হয়েছে 64,000-এর বেশি। শুক্রবার রাত থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে 1 মাসের জন্য জারি করা হয়েছে লকডাউন। 24 ঘন্টায় বিশ্বে 9,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়ালো 27,12,000। নতুন 5 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 12,28,00,000-এর বেশি। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। এ অবস্থায় চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধির হারের পূর্বাভাস বারবার পরিবর্তন করছেন বিশ্লেষকেরা। সবশেষ সুইজারল্যান্ডের মাল্টিন্যাশনাল বিনিয়োগ ব্যাংক UBS এর পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি বছরে 9% উন্নীত হবে চীনের জিডিপি। গত বছরের এই সময় করোনা প্রতিরোধে কঠোর লকডাউন ছিল চীনে। বন্ধ ছিল সব ধরনের শিল্প উৎপাদন কার্যক্রম। ফলে বছর শেষে দেশটির মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির হার ছিল 2.3%। দ্রুতই করোনার প্রভাব কেটে যাচ্ছে দেশটির অর্থনীতি থেকে।
বর্তমানে চীনের সব সূচক প্রবৃদ্ধির রেকর্ড করে চলছে। গত বছরের একই সময়ের চেয়ে এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটির শিল্প উৎপাদন বেড়েছে ৩৫.১%। চীনা শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গেল ২ মাসে রপ্তানি বেড়ে $৪৬,৮৯০ কোটি পৌঁছেছে, যা দেশটির ২ দশকের মধ্যে সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধি। অন্যদিকে আমদানি ২২.২% বেড়ে $৩৬,৫৬০ কোটি পৌঁছে যায়। সামগ্রিকভাবে এ সময়ে বাণিজ্য উদ্বৃত্ত $১০,৩৩০ কোটি, যেখানে গত বছরের একই সময়ে দেশটি $৭১০ কোটি বাণিজ্য ঘাটতির মুখোমুখি হয়েছিল। প্রণোদনার ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের প্রধান অর্থনীতিগুলো। আগের বছরের তুলনায় এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনা পণ্য আমদানি বাড়িয়েছে ৮৭ ও ৬৩%। ইউবিএস আশা করছে ২০২১ সালে ডলারের হিসেবে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ১৬% বাড়বে, ফলে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিও বৃদ্ধি পাবে। পাশাপাশি চীনের আমদানি আগের বছরের তুলনায় ১৭% বাড়বে, যা আগের পূর্বাভাসের চেয়ে বেশি। ইউবিএসের মতে চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯% ছাড়িয়ে যাবে, তবে সতর্কতা রয়েছে। ভাইরাসের নতুন স্ট্রেইন এবং টিকাদান কার্যক্রমে ধীর গতিসহ বিশ্বজুড়ে মহামারী নিয়ন্ত্রণে অনিশ্চয়তা, যা বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে গতি কমিয়ে দিতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২০ সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এরই সাথে টানা ৪ বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। শুক্রবার জাতিসংঘের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তালিকায় ফিনল্যান্ডের পরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, পরের 3টি স্থান যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসের। অন্যদিকে সবচেয়ে অসুখী দেশ নির্বাচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এদিকে এই তালিকায় বাংলাদেশের স্থান ৬৮ নম্বরে, যা ভারতের চেয়ে ২৪ ধাপ এগিয়ে। ভারত তালিকার ৯২তম স্থান দখল করেছে। এবার মোট ১৪৯টি দেশে চালানো হয়েছে এই জরিপ, যেখানে নাগরিকদের সুখে থাকার পরিমাণ, জিডিপি, সামাজিক সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রার গড় মানের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। ডানেডিনে বাংলাদেশের ১৩২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। এর আগে ব্যাটিং বিপর্যয়ে ৮ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। টসে হেরে ব্যাট করতে নেমে কিউই পেসারদের সামলাতে ব্যর্থ হয় টাইগার ব্যাটসম্যানরা। ম্যাচের পঞ্চম ওভারে তামিমকে ১৯ রানে ফেরানোর পর সৌম্যকে শূন্যতে আউট করেন বোল্ট। লিটন আর মুশফিক সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনে আউট হন নিশামের বলে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার মিঠুন। এরপর সেন্টনারের ঘূর্ণিতে পরাস্ত হয় বাংলাদেশের 2 স্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজ ও মাহেদি। তাসকিনকে সঙ্গে নিয়ে রিয়াদের প্রতিরোধও বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৩১ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। ২১ এপ্রিল প্রথম টেস্ট ক্যান্ডিতে, একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে মুমিনুল হকের দল। কলম্বোয় ৩ দিন টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর জৈব সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হবে খেলা। ১৭ এপ্রিল কাটুনায়েকের সিএমসি গ্রাউন্ডে একটি ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ডমিঙ্গো শিষ্যরা। গত বছরের অক্টোবরে এই সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে লঙ্কান কোভিড টাস্ক ফোর্সের অনড় অবস্থানে ভেস্তে যায় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ খেলতে নেপালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যাত্রা ঠিক আগে কোভিড পজিটিভ হয়েছিলেন ডিফেন্ডার রহমত মিয়া, তবে নেপালে গিয়ে সুখবর পেয়েছে জেমিডের শিষ্যরা। প্রথম কোভিড পরীক্ষায় উতরে গেছেন সবাই। শুক্রবার দলের সাথে যোগ দিয়েছেন গোলকিপিং কোচ লেস ক্লেভলি। নেপাল যাত্রার আগে এসেছিল দুঃসংবাদ। করোনা পজিটিভ হয়ে যেতে পারেননি পরীক্ষিত ডিফেন্ডার রহমত মিয়া। তবে এরপর আর বিঘ্ন ঘটেনি। নেপাল পৌঁছে প্রথম কোভিড টেস্টে উতরে গেছেন খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই। শুক্রবার সকাল সকাল হাতে এসেছে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সেখান থেকে সোজা জিম সেশনে ফুটবলাররা। ফিটনেস কোচের পরামর্শে প্রায় 1 ঘন্টার সেশন। একদিন পর যুক্তরাজ্য থেকে দলের সাথে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লিভলি। আমাদের গোলকিপার কোচের আমাদের সাথে জয়েন করেছে, তাকেও আমরা অলরেডি দুপুরের মধ্যে নেগেটিভ টেস্ট করিয়েছি। এখানকার ওয়েদারও ভালো বাংলাদেশের মতো, তবে একটু ঠান্ডা বেশি। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ পেয়ে উচ্ছ্বসিত ফুটবলাররা। ফুটবলারদের মাঝে বোঝাপড়া বাড়ানোয় মনোযোগ হেড কোচ জেমিডের। অনুশীলন সাজিয়েছেন সেসব মাথায় রেখেই।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিমালয়ের দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার। দল ভালো অবস্থায় আছে। প্রথম দিন অনুশীলনে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সবাই। আশা করছি কিরগিজস্তানের বিপক্ষে পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবো। তো আমরা এখন ফুল কোচিং স্টাফ পাইছি, আমাদের গোলকিপার কোচ লেজ চলে আসছে আজকে। তো আশা করি আমরা এই ট্রেনিং সেশন থেকে 2-3 দিন যে সময় পাবো সবাই বোঝাপড়াটা ভালো করবো, আরো ভালো করে আমরা যে ম্যাচগুলো আছে সামনে ভালো একটা রেজাল্ট উপহার দেবো দেশকে। বাংলাদেশ এবং স্বাগতিক নেপাল ছাড়াও আসরে অংশ নেবে কিরগিজস্তান অলিম্পিক দল। 23 মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তান, নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ 27 মার্চ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গোল্ডেন মনিরের প্রতিষ্ঠান প্লট সহ 300 কোটি টাকার সম্পদের খোঁজ পেল সিআইডি। সংশ্লিষ্ট 8 থেকে 10 জনের বিরুদ্ধে চলছে তদন্ত। হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে বঙ্গবন্ধুই মুক্ত করেছিলেন দেশকে, বললেন প্রধানমন্ত্রী। পাশে থাকার আশ্বাস শ্রীলঙ্কার। কেরানীগঞ্জে বসিলা সড়কের দুই পাশে ডজন খানেক অবৈধ বহুতল ভবন গড়েছে প্রভাবশালীরা, শিগগিরই উচ্ছেদ করবে সড়ক বিভাগ। করোনায় বিশ্বে একদিনে ৯,৫০০ মানুষের মৃত্যু, শনাক্ত হয়েছে ৫ লাখ। ভারতে 4 মাসের মধ্যে সর্বোচ্চ ৪০,০০০ শনাক্ত। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩১ রানে অল আউট বাংলাদেশ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।